অল ডিয়ার মাই ফ্রেন্ডস, আজ আমরা এবিটি এর সেট 4 এর অর্থাৎ 140 পেজের যে সেট আমাদের রয়েছে 140 পেজের, এখানে আমরা 2 মার্কসের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সুন্দর করে শেখার চেষ্টা করবো, যেন এই ধরনের অঙ্ক আসলে বা এই অঙ্কগুলোই আসলে আমাদের পরীক্ষার সময় যেন সুন্দর করে নামাতে পারি। দেখবে প্রত্যেকটা অঙ্ক একদম সঠিকভাবে যেন শিখতে পারি। খেয়াল রাখবে প্রত্যেকটা অঙ্কের দিকে অবশ্যই। এবার দেখো 4-এর 1-এ যেটা বলেছে, তার আগে আরেকটু কথা বলি। অলরেডি অনেক ভিডিও ডাব্লিউবিটি এর টেস্ট পেপারের সলিউশনও মোটামুটি প্লে লিস্টে পেয়ে যাবে 15টা সেটের, সেখান থেকে দেখে নিতে পারো। আর যারা এই ভিডিওটা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিও, আর দেখো প্লে লিস্টে গিয়ে পরপর ভিডিওগুলো সাজিয়ে রেখেছি, সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে প্রথম অঙ্কটা আসি। 4-এর 1-এ কি বলেছে? কিছু পরিমাণ টাকা এবিসি এর মধ্যে 2:3:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এ ও বি একত্রে যদি সি এর থেকে 1500 টাকা কম পায় তবে এ এর কত টাকা পায় সেটা আমাদের হিসাব করতে বলেছেন। দেখো 4-এর 1 ধরি, বা এখানে লিখতেই পারি A:B:C ইকুয়াল টু কত হচ্ছে 2:3:7, অথবা তুমি এরকম লিখতে পারো যে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:7। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি অতএব ধরি এখানে মোট, এখানে কি বলছে এ কত টাকা পাবে, মোট লাভ ধরি, এখানে ধরি মোট লাভ ইকুয়াল টু এক্স টাকা। এখান থেকে তাহলে এ এর লাভ, এর লাভ বা লাভাংশ এরকম বলতে পারি এক্স এর, এখানে যোগ করলে কত হচ্ছে, যোগ করে দিই একবারে, এত ভাগের কয় ভাগ এ এর রয়েছে 2 ভাগ, তাহলে কত হয় এখানে 5 7 12, তাহলে ওখানে পাচ্ছি কত 2x/12। তাহলে এইভাবে আমি বি এরটা পাবো, বি এর লাভ বা লাভাংশ ইকুয়াল টু এক্স এর 3/12, তাহলে 3x/12। একটা যখন দেখাবে তখন দ্বিতীয়টা ওই একইভাবে হলে তোমাকে না দেখালেও চলবে, তাহলে 7x/12। ক্লিয়ার? এবার আমাদের যেটা বলেছে যে এদের যে লাভাংশের পরিমাণ, এখান থেকে আমি একটু করে নিই। দেখো সি যে টাকা পেয়েছে তাহলে 7x/12, এর থেকে যদি এ এবং বি এর টাকাটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 2x/12 মাইনাস অফ 3x/12, বা এরকম করতে পারো যে এখানে মাইনাস অফ এদের দুইজনের যোগফল ইকুয়াল টু 1500 টাকা। বলেছে কি সি যত টাকা পায় সেটা এ এবং বি যত টাকা পায় তাদের সমষ্টি থেকে 1500 টাকা বেশি। তাহলে এখান থেকে আমরা একটু লসাগু নিয়ে নিতে পারি, তাই তো? বা এটা এরকমই থাকলো, এখানে মাইনাস দিয়ে দিলাম, এই মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এদের লসাগু কত 12। এখান থেকে কত পাচ্ছি 7x মাইনাস অফ 2x মাইনাস অফ 3x ইকুয়াল টু 1500। ক্লিয়ার? এখান থেকে এটা কত হয় 5x, 7x থেকে 5x চলে গেলে কত থাকে 2x/12 ইকুয়াল টু 1500। কিন্তু অদ্ভুত ভাবে আমরা যদি দেখতে পাই যে এ এর লাভ ছিল 2x/12, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ এর লাভাংশ বা লাভ বা এ পাবে 1500 টাকা। ওকে, অতএব দিয়ে এখানে উত্তরটা লিখে দেবে। ক্লিয়ার? আবার একটু বলে নিই, এখানে হয়তো প্লাস মাইনাস প্রথমে আমি চেঞ্জ করেছি, তারপর আবার চেঞ্জ করলাম, সেখানে হয়তো গন্ডগোল তোমার মনে হতে পারে। এখানে দেখো 7x/12 এটা আমার সি এর টাকা, সি এর টাকা এ এর টাকা আর বি এর টাকার সমষ্টি থেকে 1500 টাকা বেশি, অর্থাৎ সি যে টাকাটা পেয়েছে অর্থাৎ লাভ পেয়েছে তার থেকে কিন্তু এ এর লাভ এবং বি এর লাভটা আমরা বাদ দিলাম।
বসে বসে, অর্থাৎ বিও কিছু সংখ্যক লাভ পেয়েছে, সিও কিছু লাভ পেয়েছে। তাহলে প্রত্যেকে কিন্তু লাভ পেয়েছে। এবার সি এর থেকে আমরা পরপর এ আর বি বাদ দিলাম, তাহলে এদের মধ্যে পার্থক্য রয়েছিল 1500 টাকা। এবার চলো পরের অঙ্কতে যাব। পরের যে অঙ্কটা রয়েছে সেটার দিকে খেয়াল করো, কি বলেছে দেখো। বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা নির্ণয় করো। ওকে, ধরি আসল ইকুয়াল টু পি টাকা, সুদের হার আর আর পার্সেন্ট, সময় এখানে বলেছে কত, সময় ইকুয়াল টু এন বছর। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, শর্তে p into 1 plus r by 100 whole to the power n equal to 2x, 2p। ক্লিয়ার? এখান থেকে যদি আমরা উভয় পক্ষ থেকে p টাকে বাদ দিয়ে দিই, আমাদের কি বলেছে যে এই সময়ে এটা হবে দ্বিগুণ, অর্থাৎ যা আসল ছিল আসলের দ্বিগুণ হবে, তাহলে আসলের সঙ্গে 2 গুণ করেছি, তাহলে এখান থেকে p কেটে দাও, তাহলে এখানে কত হচ্ছে 1 plus r by 100 whole to the power n equal to 2। এবার যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে বর্গ করলে পাওয়ারে গুণ হয়ে যাবে, আর 2 এর পাওয়ারে 4। এবার যদি আমরা উভয় পক্ষে আবার p নিয়ে নিই, 1 plus r by 100 whole to the power 2n equal to 4p। ক্লিয়ার? তাহলে কত বছর সময় লেগেছে আমাদের 4 গুণ হতে? এখানে দেখি, এখানে p এর জায়গায় p রয়েছে, এখানে প্রত্যেকটা জিনিসের জায়গায় প্রত্যেকটা জিনিস রয়েছে, এখানে শুধু সময়ের জায়গায় পরিবর্তন হয়েছে, এই কারণে এখানে আমাদের যে সুদাসল ছিল সেই সুদাসলটা পরিবর্তন হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যেখানে n বছরে 2p টাকা হয়েছিল সুদাসল, সেখানে 2n বছরে তার বাদ দ্বিগুণ হলো, অর্থাৎ 4p টাকা হলো, 4 গুণ তার বাদ দ্বিগুণ অর্থাৎ এর দ্বিগুণ, অর্থাৎ এখানে কিন্তু আমাদের 4 গুণ হয়েছে টোটালের, আমাদের যে আসল ছিল তার 4 গুণ। তাহলে আমরা ওটাই লিখব, অতএব নিম্ন 4n বছর 2n বছর সময় লাগবে আমাদের 4 গুণ হতে। এবার পরের প্রশ্নটা দেখো, 3 নম্বর। এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, যদি এ এর মূলধন 900 টাকা এবং লাভ্যাংশ 630 টাকা হয়, তবে বি এর মূলধন কত? এখানে দেখো, এখানে আমরা মোটামুটি করে প্রথমে বি এর লাভটাকে বের করে নেব। বি কত টাকা লাভ পেয়েছে? মোট লাভ কত আছে? 3 নম্বর, মোট লাভ এখানে আমাদের আছে 1050 টাকা। এর লাভ, এর লাভ্যাংশ কত? 630 টাকা। তাহলে অতএব বি এর লাভ্যাংশ ইকুয়াল টু 1050 মাইনাস 630। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 420 টাকা। বি এর লাভ্যাংশ পেলাম 420 টাকা। এবার দেখো, এই অঙ্কটা বেশ কয়েকভাবে করা যায়, এর থেকে থাক, প্রদত্ত আছে কি, এটুকু করার পরে এখানে আমি দুটো পদ্ধতি দেখাবো। এর মূলধন তোমার আছে 900 টাকা, অতএব বি এর মূলধন ইকুয়াল টু, ধরি এখানে, ধরি বি এর মূলধন
এক্স টাকা। আমরা কি জানি? আমরা জানি যে এদের মূলধনের অনুপাত আর এদের লাভ্যাংশের অনুপাত সবসময় সমান হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 900 বাই এক্স, অর্থাৎ এ এর মূলধন এর অনুপাত এবং বি এর মূলধনের অনুপাত ইকুয়াল টু 630 বাই 420। ওকে, এখান থেকে এটা কেটে দাও, এখান থেকে এটা কাটো। 21 দিয়ে যদি কাটি তাহলে এখানে পাচ্ছি কত? 21। 2 এখানে যদি কাটি তাহলে পাচ্ছি 3। ওকে, 3 দিয়ে যদি একে কাটি, 3 থেকে 9, 0 0 কেটে এখানে বসে দাও। অতএব x ইকুয়াল টু 3 দুগুণা 6, 0 0 টাকা। ওকে, একটা পদ্ধতি একদম নিখুঁত। আর যদি এমসিকিউতে চলে যাও তখন তুমি এটা করবে যে এদের অনুপাতটা বের করে নেবে 630:420। তাহলে একে আমি পাবো কত? 0 0 কাটো, 21 দিয়ে কাটলে হয় 2, 21 দিয়ে কাটলে হয় 3, তাহলে 3:2। এটা আমাদের লাভ্যাংশের অনুপাত এবং এটাই আমাদের হয়ে গেল মূলধনের অনুপাত। তাহলে এখানে আমার এ এর মূলধন কত ছিল? 900 টাকা। তাহলে এর সঙ্গে কত গুণ করলে 900 হবে? 2 × 300 ইকুয়াল টু 900:600। ক্লিয়ার? এইভাবে তুমি করে নিতে পারো। তাহলে আমি কিন্তু এই পদ্ধতি দেখালাম এবং এরপরে এমসিকিউ এর জন্য একদম শর্টকাট একটা পদ্ধতি দেখিয়ে দিলাম। এবার দেখো, তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের কোন কোন পদ্ধতি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা সুবিধাজনক হবে। তাহলে এখানে লিখে নাও, অতএব বি এর মূলধন ছিল 700 টাকা। হ্যাঁ, তাহলে চলো পরে অঙ্কতে আমি যাব, 4 নম্বরে যাব। পরের যে অঙ্কটা রয়েছে দেখো, আমি একটু লিখে নেব এই অঙ্কটার ক্ষেত্রে। x² প্লাস অফ px প্লাস অফ 12 ইকুয়াল টু 0, এটা 1 নং। আর x² প্লাস অফ px প্লাস অফ q ইকুয়াল টু 0, এটা আমার 2 নং। এখানে দেখো 1 নং এর ক্ষেত্রে কি বলেছে? এত এর একটি বীজ 2 হয় এবং এত সমীকরণের বীজ দুটি সমান হয় তবে কিউ এর মান নির্ণয় করো। অর্থাৎ এই 1 নম্বর আর এই 2 নম্বরে এই যে সমীকরণগুলো এরা কিন্তু সমান। এই অঙ্কটার ক্ষেত্রে বিশেষ একটু নজর দেবে, কারণ এখানে আমি এমসিকিউ এর কথা বলবো এবং 2 নম্বরের জন্য যে পার্টটা করতে হবে সেটা আমি বলবো। এখানে দেখো, এখানে কত পেয়েছি? এখানে কত আছে? x², এখানে x² প্লাস প্লাস p p q x x প্লাস, অর্থাৎ 1 ও 2 নং তুলনা করে পাই। ওকে, তাহলে q ইকুয়াল টু 12। এটা তোমার এমসিকিউ এর জন্য পারফেক্ট, বাট এটা কিন্তু তোমার 2 নম্বর নিয়ে আসার ক্ষেত্রে পারফেক্ট নয়। তাহলে দেখো, তাহলে কিউ এখানে পেয়ে গেছি। তাহলে 1 এর একটি বীজ ইকুয়াল টু 2, অতএব 2 এর স্কয়ার প্লাস অফ p অফ 2 প্লাস অফ 12 ইকুয়াল টু 0। তাহলে 4 প্লাস 2p প্লাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে আমি পাবো 2p 16 এই পাশে চলে গেল, মাইনাস অফ 16, অতএব p ইকুয়াল টু মাইনাস অফ 8। ওকে, পুরো পারফেক্ট। p এর মান পেয়েছি 2 নং হতে। এবার 2 নং হতে আমরা কি পাচ্ছি? এখানে x² প্লাস অফ, অর্থাৎ 2 এর স্কয়ার পেয়েছি আমরা 8, 2 প্লাস অফ q ইকুয়াল টু 0।
এখান থেকে পাচ্ছি কত 4 আর 2 গুণা 16 মাইনাস অফ 16 প্লাস অফ কিউ, এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস অফ 12 প্লাস অফ কিউ ইকুয়াল টু 0, অতএব কিউ ইকুয়াল টু 12। তাহলে আমি কিন্তু দুটো পদ্ধতি দেখালাম। এখানে দেখো, এক আমাদের একটা বীজ দেয়া রয়েছে সেটা ব্যবহার করলাম এবং পি এর মান বের করলাম। যদি এখানে কোথাও এখানে যদি ধরে নাও মাইনাস দেয়া রয়েছে, তখন কি করবে? ধরে নাও এই সমীকরণে এখানে মাইনাস দেয়া আছে, তখন কি করবে? ঠিক তখন কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তোমাকে। এই কারণে এই পদ্ধতি দেখিয়ে দিলাম তোমাকে। আর নম্বরটা সঠিক পাওয়ার জন্য সেই অঙ্কটা আমাকে সেই নম্বর অনুপাতে ভাগ করে অঙ্কটাকে করে নিতে হবে। চলো এবার পরের প্রশ্নতে যাব। পরের যে প্রশ্নটা আছে দেখো, 5 1/1 প্লাস √2 প্লাস অফ 1/√2 প্লাস √3 প্লাস অফ 1/√3 প্লাস √4 প্লাস অফ ডট 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 প্লাস অফ 1/√99 প্লাস অফ √100। এখানে দেখো, আমি একটা দেখাবো আর বাকিগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে। এখন যদি প্রত্যেকটা টার্মে করতে যাই তাহলে অনেকটা সময় সাপেক্ষ। এখানে দেখো 1/1 প্লাস √2, একে আমরা করণী নিরসক দিয়ে গুণ করে নিলাম, অর্থাৎ 1 মাইনাস √2 দিয়ে গুণ করলাম, তাহলে 1 মাইনাস √2। তাহলে এখানে কত পাচ্ছি 1 মাইনাস 2, তাহলে 1 মাইনাস √2, তাহলে কত পাচ্ছি 1 মাইনাস √2 বাই মাইনাস 1। এখানে দেখো এরকমটা পেলাম। তাহলে এখানে দেখো একটু ভালো করে খেয়াল করবে, √2 বাই মাইনাস 1 লেখা যেতে পারে। এখান থেকে কত লেখা যেতে পারে √2 মাইনাস অফ √3 মাইনাস 1 1 বাই √3 মাইনাস অফ √4, সরি √3 মাইনাস অফ √4 মাইনাস অফ 1 প্লাস ডট 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 প্লাস অফ রুট অফ 99 মাইনাস অফ রুট অফ 100 মাইনাস অফ 1। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি √2 মাইনাস 1, মাইনাস দিয়ে এদেরকে গুণ করে দাও। ক্লিয়ার? √2 মাইনাস 1, এখানে পাচ্ছি কত প্লাস অফ √3 মাইনাস √2 প্লাস অফ √4 মাইনাস √3 প্লাস অফ, এইভাবে চলতে রইল। ওকে, তারপরটা তো মাইনাস মাইনাস অফ 99 মাইনাস প্লাস অফ 100। এখানে দেখো, এখান থেকে √2 √2 √3 √3 √4 √4 এইভাবে কেটে কেটে 99 পর্যন্ত কেটে যাবে, তাই তো? তাহলে এখানে থাকছে কত মাইনাস 1, আর ওখানে থাকছে প্লাস অফ 100, তাহলে প্লাস √100, তাহলে কত লেখা যায় 10 ইকুয়াল টু 9। ক্লিয়ার হলো? দেখো বিষয়টা আরেকবার দেখে নাও। এখানে আমি কিন্তু প্রথমে আমি করণী নিরসন করেছি, অর্থাৎ করণী নিরসক দিয়ে গুণ করেছি। এখানে এই ক্ষেত্রে করণী নিরসক কত 2 মাইনাস √3, এই ক্ষেত্রে করণী নিরসক কত 3 মাইনাস √4, এবং এখানে দেখবে পার্থক্যটা সবসময় -1 থাকে নিচের দিকে। তাহলে এবার এই -1 দিয়ে আমরা প্রত্যেককে গুণ করে দিয়েছি, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করেছি প্রত্যেককে এবং মানগুলো বসিয়েছি। এরপর যেগুলো কাটাকাটি চলে গেল সেগুলো চলে গেল, আর বাকি এখানে 1 আর এখানে 100 পড়ে রইল, √100। তাহলে এখান থেকে যোগ বিয়োগ করছি বাকিটা। ক্লিয়ার? চলো এবার পরে অঙ্কতে যাব।
পরে যেটা আমাদের রয়েছে, ও কেন্দ্রবৃত্তের এবি এবং সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রবৃত্তের, এটা ও কেন্দ্রবৃত্তের, এখানে একটা জ্যা, এখানে একটা জ্যা দেওয়া রয়েছে, এটা এবি, এটা সিডি। এবার বলছে কি, দেখো বলছে যে এ ও বি কোণ, এই কোণটা আমার 60 ডিগ্রি, আর সিডি ইকুয়াল টু 6, সিডি 6 হলে এটা কত হবে, এটাও 6। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। এখানে দেখো, এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে যে ভাষাগুলো লেখা আছে সেগুলো অবশ্যই একটু লিখে নেবে, বাকিটা লিখছি আমি আমার প্রয়োজনের মতো। এবি সিডি ইকুয়াল টু 6 সেমি, কোণ এ ও বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ বি কোণ আর ও বি এ কোণ, এটা তো সমান। কারণ কি, ও এ আর ও বি কিন্তু সমান, কারণ এর ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বা ত্রিভুজের ত্রিভুজের যদি কোনো বাহু সমান হয়, অর্থাৎ এই বাহু সমান হলে, অর্থাৎ দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এরা সমান। তাহলে এই বাকি এই দুই বাহুর সমষ্টি কত সেটা আমরা বের করে নিই। অতএব কোণ ও এ বি কোণ ইকুয়াল টু কোণ ও বি এ কোণ ইকুয়াল টু আমরা বলতে পারি 180। এর থেকে আমরা 60 বিয়োগ করলাম, একে যদি 2 দিয়ে ভাগ করি, যেহেতু আমাদের দুটো কোণ পরপর নিয়েছি, যদি আমরা দুটো যোগ করে নিতাম তাহলে 120 বের হতো। তাহলে 120 কে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম ইকুয়াল টু 60। তাহলে প্রত্যেকটা কোণের মান 60 পেয়েছে, এটা 60, এটাও 60, এটাও 60। তাহলে এটা 6 সেমি, তাহলে প্রত্যেকটা বাহু 6 সেমি। অতএব এ ও ইকুয়াল টু 6 সেমি। তাহলে এখান থেকে বলতে পারি যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। এখানে যদি ব্যাস চাইতো তাহলে কি লিখতে, এর সঙ্গে 2 গুণ করে দিলেই হয়ে যেত ব্যাস আমাদের। চলো এবার পরের প্রশ্নতে যাব। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। আগে এটাকে একটু এখানে, এখানে মোটামুটি করে রয়েছে আমার এ বি সিডি, এরকম একটা মোটামুটি বানানো হয়েছে। এ বি সিডি আমাদের বলেছে ডিসি কে পি পর্যন্ত পাঠানো হলো। বিষয়গুলো বুঝবে, শুধু বুঝতে পারলে তুমি তোমার মতো করে লিখতে পারবে। এখানে বিসি পি কোণ এর মান দেয়া আছে 108 ডিগ্রি। আমি আরেকবার একটু চেক করে নেব। ওকে, বি ও ডি কোণ এর মান কত, বি ও ডি কোণ এর মান কত, এটা ধরে নাও আমাদের কেন্দ্র, মোটামুটি এই পজিশনে আসবে। তাহলে এই বাহু আর এটা যোগ করে দিলাম, এটা বলেছে আমাদের 180। তাহলে বি ও ডি অর্থাৎ এই কোণের কথা কিন্তু বলেছে। আর যদি বড়টা কথা বলতো তাহলে বলতো প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ বলে নিত কথাটা। তাহলে আমরা এটা যদি পাই 108 ডিগ্রি, ডিপি এটা কিন্তু একটা সরল রেখা, এক সরল রেখার কোণের মান কত, এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি বিসি ডি কোণ ইকুয়াল টু কত পাচ্ছি, 180 থেকে আমি যদি 108 কে বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি, 72 ডিগ্রি। আবার যদি একটু খেয়াল করি, বিএডি এই চাপের উপরে, অর্থাৎ এই যে একটা চাপ,
এই চাপের উপরে বিসি ডি এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। বিও ডি এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অতএব বিও ডি কোণ ইকুয়াল টু 72 ডিগ্রি ইন্টু 2 ইকুয়াল টু 144 ডিগ্রি। ক্লিয়ার হলো বিষয়টা? এবার হ্যাঁ, এটুকু লিখলে আমি 2 নম্বর পাবো? অবশ্যই না, তোমাকে একটু গুছিয়ে লিখতে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য রয়েছে, কিন্তু এই প্রশ্নটা না এলে অন্য প্রশ্ন আসলে তখন আমি এটা যেটা লেখাবো সেটাই তুমি মুখস্থ করে যাবে, এমন তো হতে পারে না। এখানে দেখো, প্রথম এই জ্যামিতির ক্ষেত্রে যে কাজগুলো তোমাদের করতে হবে, যে প্রশ্নে 2-1টা লাইন লেখা থাকে বেশ সুন্দর করে, সেগুলোকে জ্যামিতির ক্ষেত্রে নামকরণ দিয়ে সুন্দর করে লিখে দেবে। বলবে প্রদত্ত চিত্রে বা চিত্র হতে লিখে ওখানে যে নামকরণগুলো প্রথম থেকে থাকে সেখান থেকে দেখবে একটা সময় বলে এটা দেখাও ওটা দেখাও, সেটুকু লিখতে হবে না তোমাকে, তার আগে পর্যন্ত লিখতে হবে। লেখার পরে অন্তত তুমি যেটা বুঝতে পারবে চিত্র থেকে যেভাবে প্রমাণ করতে হবে, যেটা বুঝতে পারলে শুধুমাত্র বাকি এইটুকু লিখলেই হয়ে যাবে। ওই সামনে আরো 2টো লাইন লিখেছো, চিত্র এঁকেছো, আরো 2টো লাইন লিখেছো, তারপর এইটুকু লিখেছো, ফুল নম্বর। কোথাও কাটাকাটির কোনো চিহ্ন নেই। এই কারণে বলি যে সব সময় যে কাউকে ফলো করতে হবে এমনটা নয়, দেখতে হবে নিজের মধ্যে কি আছে সেটাকে বের করো। এবার চলো তারপরে প্রশ্নতে যাই। তারপরে যে প্রশ্নটা আছে এবিসি তে এবি এবং এসি বাহুর উপর একটা ত্রিভুজ রয়েছে, এবিসি এর উপরে এখানে ডিই নেওয়া হলো। এবার দেখো এখানে বলছে ডিই বিসি এর সঙ্গে সমান্তরাল, তাহলে এই বাহুগুলোর অনুপাত কিন্তু সমান হবে। তাহলে এখান থেকে এডি ইকুয়াল টু 2.5 বলেছে, এখান থেকে বিডি ইকুয়াল টু বলেছে 3 সেমি, এই বলেছে 3.7, আর এসি এর মান বের করতে বলেছে সিই আমি ধরে নিলাম x। ওকে, আমি এখানে কত ধরলাম? সিই ইকুয়াল টু x ধরলাম। যদি আমি x টাকে বের করতে পারি তাহলে এইটুকের সাথে এইটুক যোগ করে দেব, তাহলে এসি বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে যা বলেছে ঠিক সেইগুলো আমি পরপর করে 2টো লাইনে লিখে নেব। ওকে, বা প্রদত্ত বলে এই বাহুগুলো এইভাবে লিখে নেব। এবার আমি যেটা লিখব যে ডিই এবং বিসি সমান্তরাল বলে এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই সি, অর্থাৎ এই বাহু বাই এই বাহু, এই বাহু বাই এই বাহু। ওকে, অনুরূপ বাহুগুলো কিন্তু বা এদের বাহুগুলোর অনুপাত সবসময় সমান হবে। এবার দেখো 2.5 বাই এখানে রয়েছে 3, এখানে এই ইকুয়াল টু আমার রয়েছে 3.7 বাই এখানে x, তাহলে এখান থেকে আমি x ইকুয়াল টু কত পাই? x ইকুয়াল টু 3.7 ইন্টু 3 বাই 2.5। ওকে, এটা যদি তুমি করে গুণ করে এটাতে ভাগ করো তাহলে পাবে 4.44। ওকে, হয়তো একটু ভুল থাকতে পারে কোথাও। এবার দেখো এটা আমি পেয়েছি x এর মান, তুমি একবার দেখে নেবে। এই যে যোগ বিয়োগ গুণ ভাবে হয়তো বা কখনো কখনো মানের ইনপুটের জন্য হয়তো বা ভুল মান পড়তে পারে, এই কারণে তুমি অবশ্যই একটু গুণ ভাগ করে নেবে। আর এরকম ফিগার হয়তো থাকবে না তোমাদের ক্ষেত্রে, একটু সহজ ফিগারই দিয়ে দেবে যেগুলো থেকে তোমরা খুব সহজে বের করতে পারবে, ক্যালকুলেটর ইউজ করতে হবে না। এবার দেখো তাহলে এসি ইকুয়াল টু কত? 3.7 প্লাস 4.44, তাহলে এখানে একটা জিরো বসাই, তাহলে এখান থেকে 418
8.14। ওকে, উত্তরে দেখবি একটুখানি চেঞ্জ রয়েছে, 8 পয়েন্ট সামথিং ওখানে রয়েছে। এখানে যেহেতু 2 ঘর পর্যন্ত রয়েছে, সুতরাং উত্তর কারেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো উত্তরে ভুল আছে, না হলে কোথাও একটা মানে ভুল আছে। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। অঙ্ক নিয়মটা আর এবিটি এর টেস্ট পেপারে প্রচুর ভুল রয়েছে, 3 নম্বর সেটে অনেকটা ভুল রয়েছে। যারা 3 নম্বর সেট দেখেছো তারা বুঝতে পারবে। এবার দেখো পরের যে প্রশ্নটা রয়েছে সেটা দেখে যাই। একটি বৃত্তের উপর অবস্থিত পি এবং কিউ বিন্দু দুটি অঙ্কিত স্পর্শক, অর্থাৎ পি আর কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। পি এ কিউ কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে এ পি কিউ কোণ এর মান নির্ণয় করতে বলেছে। এরকম আমাদের একটা বৃত্ত আছে, এখানে একটা পি আছে আর এখানে একটা কিউ আছে। ওকে, এখান থেকে একটা স্পর্শক টানা হয়েছে, এখান থেকে একটা স্পর্শক টানা হয়েছে। এরা পরস্পর কোথায় ছেদ করলো? এতে না অন্য কোনো নাম দিয়েছে? অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি এ কিউ, তাহলে এ পি কিউ এর মান জিজ্ঞাসা করেছে। এখানে পি কিউ যোগ করে দিই আমরা। এখান থেকে দেখো এটা আমাদের কত? 60। আমি তোমাদের লজিকটা বলে দিচ্ছি। এবার আমরা জানি কি স্পর্শক, যারা স্পর্শ করে তারা যদি দুটো স্পর্শক যদি একটা বিন্দুতে মিট করে তাহলে এদের দূরত্ব সমান হয়। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি পি এ ইকুয়াল টু কিউ এ। আবার দেখো পি কিউ এ এর একটা ত্রিভুজ, তাদের যদি এই বাহু আর এই বাহু সমান হয়, ওকে, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা থিটা ধরি, এই বাহুর বিপরীত কোণ এটাও থিটা হবে। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে যে কোনো একটা কোণ এ পি কিউ কোণ ইকুয়াল টু, যেহেতু এটা সমান তাহলে আমি এই দুটো কোণের যা সমষ্টি হবে তার থেকে তাকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 180 বিয়োগ 60 ডিগ্রি। তাহলে টোটাল কোণ থেকে আমরা যদি 60 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে দুই কোণের সমষ্টি থাকে, তাহলে দুই কোণের সমষ্টিকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি একটা কোণ পেয়ে যাব। ক্লিয়ার হলো? 60 ডিগ্রি। চলো লজিক বুঝিয়ে দিয়েছি, অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। আর যাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে বললাম যেগুলো প্রশ্ন দেওয়া থাকবে সেগুলো একটু লিখে নেবে, আর যেগুলো বলবো সেগুলো একটু মাথায় রাখবে, আর বাকি তোমার যেটা লিখতে ইচ্ছা হবে সেটা লিখে তুমি দেখিয়ে দেবে। এবার দেখো পরের যে প্রশ্নটা রয়েছে, একটি ঘনকের প্রতি বাহুর ধারের দৈর্ঘ্য, অর্থাৎ একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল? ওকে, 10 নম্বরটা দেখো, আমি এমসিকিউ এর মতো করছি। দেখো প্রথমে ধরে নিলাম এর বাহুর দৈর্ঘ্য ছিল x, তাহলে x প্লাস x এর 50%, তাহলে 50/100, তাই তো? তাহলে এখান থেকে কত পাচ্ছি? x প্লাস x/2, তাহলে এখান থেকে পাচ্ছি 3x/2। 50% বৃদ্ধিতে এখানে লিখবে, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য x সেমি বা মিটার, ওখানে যেটা দেয়া থাকে, বা একক থাকলে একক, আর এখানে লিখবে 50% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হয় এইটা। তাহলে এর ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত একটু লিখে দিই। সমগ্র তলের ক্ষেত্রফল 6x²। এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? 6 ইন্টু ই যেটা রয়েছে তার স্কয়ার, তাহলে কত হচ্ছে? 6 3 দিকে 9/4, এখান থেকে কত পাচ্ছি? x²। এখান থেকে তুমি চাইলে একটু কাটাকাটি করতে পারো, যে এখানে 3 হয় এখানে 2 হয়, তাহলে 3 নং 27, এখানে পাচ্ছি 2, তাহলে x²। তাহলে এখান থেকে মোটামুটি কিন্তু আমাদের ক্ষেত্রফল পেয়ে গেছে। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত?
তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি কত পেয়েছে, তাহলে 27/2 x স্কয়ার মাইনাস 6 অফ x স্কয়ার। এখান থেকে যদি আমরা x স্কয়ার কমন নিই তাহলে এখান থেকে 27/2 মাইনাস অফ 6 থাকছে, তাহলে এখান থেকে পাচ্ছি কত 27 মাইনাস অফ 12/6, তাহলে এখান থেকে পাচ্ছি x স্কয়ার, এখানে পাচ্ছি 5 15/6, ও সরি 15/2। এখানে দেখো তাহলে শতকরা পরিবর্তন কি করব আমরা, শতকরা এখানে লিখবে শতকরা, অতএব শতকরা পরিবর্তন ইকুয়াল টু 6x স্কয়ার, এর মধ্যে পরিবর্তন কত হয়েছে 15/2 x স্কয়ার, এর মধ্যে এটা বৃদ্ধি পেয়েছে, একে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে এখান থেকে x স্কয়ার কেটে দাও, এখানে 2 রয়েছে, 2 দিয়ে একে কাটো, তাহলে কত হয় 50, তাহলে এখানে কত হচ্ছে 15/6 ইন্টু 50, কোথাও একটু ভুল করেছি হয়তো, না মনে তো হয় না, একে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে হয় 3, একে 2 দিয়ে কাটলে হয় 25, 3 দিয়ে একে কাটলে হয় 5, তাহলে কত পাচ্ছি 125%। ওকে, তাহলে শতকরা বৃদ্ধি কত পেয়েছে ক্ষেত্রফল 125%। প্রত্যেকটা জিনিস একটু সুন্দর করে লিখবে, ক্লিয়ার? চলো এবারে পরের অঙ্কতে আমি চলে যাবো, আর দুটো অঙ্ক আমাদের বাকি রয়েছে। দেখো কি বলছে, লোহার পাত্রে তৈরি একটা গোলকের রং করতে প্রতি বর্গ সেমি 2.50 টাকা হিসেবে এত টাকা খরচ পড়ে, তাহলে গোলকের ব্যাস কত? তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি করে বের করব? আমাদের যে টাকাটা দেয়া আছে 1540, একে যদি আমরা 2.50 তো 2.50 টাকা দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা পাবো সেটাই আমাদের এই টোটাল ক্ষেত্রফল 6/6। ওকে, এবার আমরা এই 6/6 অর্থাৎ শর্তে বলতে পারি যে 4πr² ইকুয়াল টু 6/6। এখান থেকে πr² ইকুয়াল টু 6/6 কে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে একবারে যাবে, কত হচ্ছে 4 2 1 4 6 24 4 5 20 1 6 4 4 16 154, আমি একবার দেখে নেব, হ্যাঁ 154। তাহলে এখানে r² ইকুয়াল টু কত, পাই ওই পাশে গিয়ে ভাগ হবে, তাহলে পাই এর মান কত 22/7, তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা দিয়ে এটা কাটো, তাহলে হচ্ছে 7, তাহলে 7 আর 7 পাচ্ছি, তাহলে ইকুয়াল টু 7। ওকে, তাহলে অতএব 2r ইকুয়াল টু 7 × 14, ক্লিয়ার হলো? তাহলে মোটামুটি করে আমরা এই মানটা পেয়ে গেছি, যে আমাদের ব্যাস চেয়েছিল, এটা আমাদের ব্যাসার্ধ, এটা আমাদের ব্যাস চেয়েছিল 1400, আমি বের করে দেখিয়েছি। এখানে একটা লাইন তুমি মাঝখানে লিখতে পারো যে ধরে নিই বৃত্তের বা গোলকের ব্যাসার্ধ r3, ও সরি গোলকের ব্যাসার্ধ r, সেখান থেকে এইটুকু লিখবে। ওকে, চলো এবার পরের যে প্রশ্নটা রয়েছে দেখো, একটা লম্বভিত্তিক শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের এত গুণ, তাহলে লম্বভিত্তিক শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হয়, পাই আর এল, এল ইকুয়াল টু কত লিখতে পারি, h² প্লাস অফ r² ইকুয়াল টু বলেছে আমাদের যে ভূমিতল রয়েছে, ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। ওকে, তাহলে এখান থেকে আমরা পাই কেটে দিলাম, আর এর সঙ্গে একটা আর কেটে দিলাম,
তাহলে এখান থেকে পাচ্ছি কত, এইচ স্কোয়ার প্লাস অফ আর স্কোয়ার ইকুয়াল টু √5 আর। একে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে এইচ স্কোয়ার প্লাস অফ আর স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার। আর স্কোয়ার এই পাশে গেলে কত হবে, স্কোয়ার ইকুয়াল টু 4 অফ আর স্কোয়ার। তাহলে এখান থেকে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি কত, 4/1। তাহলে এইচ বাই আর ইকুয়াল টু 2/1। অতএব উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:1। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় আরেকবার একটু দেখে নেবে। ওকে, যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, সবসময় রয়েছি সঙ্গে। আর মোটামুটি করে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিও। এটা হয়তো আজকের জন্য নয়, সামনের হয়তো আরো 10 বছরের জন্য অথবা 5 বছরের জন্য তোমার হতে পারে এই চ্যানেলের অঙ্কগুলো তোমার খুব কাজে লাগলো। আজ মাধ্যমিকের অঙ্ক করাচ্ছি, কাল হয়তো দেখবে তুমি চাকরি পরীক্ষা দিতে গেছো, তখন হয়তো চাকরি পরীক্ষার অঙ্কগুলো করছি। তো চলো, আবার দেখা হবে, আবার কথা হবে দ্বিতীয় ভিডিওতে।